নমস্কার, আমি সপ্তর্ষি। আমরা আজকে খুব একটা ইন্টারেস্টিং জায়গায় আছি। এটা আমাদের নাটাকা নান্দিকারের যে আমাদের থিয়েটার স্পেস, সেখানে আমরা আছি। আমাদের জাতীয় নাট্যমেলা চলে এসেছে 20 থেকে 25, তো তারই মহড়া চলছে। আমাদের সঙ্গে স্যার আছেন। তো স্যারের সাথে আমি ব্যক্তিগতভাবে যে প্রশ্নগুলো নান্দিকারে এসে করেছিলাম সেটা আজকে আপনাদের সামনে শেয়ার করে নেব। এবং স্যার এই মুহূর্তে এই জাতীয় ফেস্টিভ্যালকে কীভাবে দেখছেন, আমাদের যে বছরের থিম বলতে পারেন এক্সিবিশন, সেটা হচ্ছে রেপার্টরি থিয়েটার। তো সেই রেপার্টরি থিয়েটার কী করে তৈরি হয় এবং এখনও কীভাবে সেটা রান করছে এত বছর ধরে, এবং আমিও সেই সৌজন্যেই সুযোগ পেয়েছি নান্দিকারে অভিনয় করার, সেই বিষয়ে আমরা কথা বলবো। চলুন স্যারের কাছে যাই। থিয়েটার দলের এত বড় একটা স্পেস, আমরা নিজেরা কাজ করছি। তো আপনি যখন শুরু করেছিলেন থিয়েটার করা, শুধু বলবো না, মানে এই যে একসাথে গ্রুপ অ্যাক্টিভিটির কথা থিয়েটার করলে তো প্রথমেই আসে, এবং অদ্ভুতভাবে এবছরের আমাদের এক্সিবিশনটা রেপার্টরি নিয়ে, যে রেপার্টরি থিয়েটার কী করে ফর্ম হয়। তো কি সেই সময় কি মনোভাব থেকে হয়েছিল যে ইন্ডিভিজুয়াল একজন আর্টিস্ট হিসেবে পার্সু না করে একটা গ্রুপ থিয়েটার ফর্ম করব, এবং সেখানে শুধুমাত্র অভিনয় ছাড়াও যে একটা গোষ্ঠীকে চালিয়ে নেওয়ার জন্য অনেক ধরনের কাজ হয়, সেটাতে কনসেন্ট্রেট করব। আমি বরাবরই সম্পৃক্ততার পরিবেশের মধ্যে দিয়ে গেছি। আবার ছোটোবেলা থেকে জয়েন্ট ফ্যামিলি, 8 ভাই বোন, আমি কনিষ্ঠ, পাড়ারতে খেলার দল, মুক্ত সবসময় কলেজে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, এইসব মাঠে স্কটিশ কলেজে ক্রিকেট ক্যাপ্টেন ছিলাম। অর্থাৎ সব জায়গায় একটা ভাই এবং দাদাগিরি এর একটা কম্বিনেশন আমার মধ্যে ছিল আর কি, যে খুব সহজেই আমি ভলান্টিয়ার হতে পারতাম। যে যেমন নান্দিকারে আমি 3.5 বছর পরে প্রথম একটা চরিত্র পাই, এবং সেটা দাঁড়িয়ে থাকার মতো আর কি, ওই কাটা সৈনিক যাকে বলে। তা আমার কখনো কিছু মানে আমাকে শেষকালে যখন একটা নতুন নাটক হবে, ওই টলস্টয়ের পাওয়ার অফ ডার্কনেস থেকে একটা নাটক হচ্ছিল, তা সেইটাতে অজিতেশ আমাকে রাস্তায় হাঁটতে হাঁটতে যে ছিল যে তোমার কোন রোলটা পছন্দ, তুমি যেটা দেবে। তা বললো যে না বলো তবু তোমার পছন্দ, না তুমি যেটা দেবে সেটি আমার পছন্দ। ও ইনসিস্ট করতে লাগলো, প্রায় অবিশ্বাস বলতো, তোমার একটা পছন্দ নেই যে এইটা করলে ভালো হবে না, কিছুতেই না। এবং সেটা আমি খুব অনেস্টলি বলেছিলাম, কারণ আমি মনে করতাম যে থিয়েটারে ডিরেক্টর ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য শিপ। সে যদি ডিসকাস করে কিছু করতে চায় করতে পারে, কিন্তু সেই শেষ কথা, এবং সেটাতে কখনো কোনো ক্ষোভ রাখলে তার ক্ষতি হয়ে যায়, সে দলের ক্ষতি করে, নিজের ক্ষতি করে। এরকম দেখে যাবে অধিকাংশ যে আমাদের দলগুলো টুকরো হয় বা দলের থেকে কেউ কেউ চলে যায়, এর একটা কারণ থাকে, সেটা হচ্ছে যে সম্পৃক্ততা তৈরি হয় না। মানে সকলেই বন্ধু সকলের, কিন্তু কোথাও একটা নিজের ইন্ডিভিজুয়াল গ্রোথটা আলাদা করে, মানে খুব কমই দেখেছি যে অন্যের আনন্দে, অন্যের কিছু একটা ভালো অ্যাচিভমেন্ট হলো অন্য কয়েকটার, আর তাতে খুব আনন্দ হলো, জেনুইন আনন্দ হলো, এরকম বেশি দেখি না। এমনি সমাজটাই তো সেই রকম জায়গায় আছে। তো সেই রকম জায়গা থেকে আমার আর কি ওই বাড়ির পরিবেশ, দিদি মাস্টার, মেজদা মাস্টার, শেষদা মাস্টার, আমি ইভেনচুয়ালি মাস্টার হয়েছিলাম, ওই রকম একটা কী বলবো, একটা পরিমণ্ডলের মধ্যে থেকে থেকে ওই সঙ্গজীবী হয়ে গিয়েছিলাম আমি আর কি। অনেক লোকের সঙ্গে থাকলে ভালো লাগে আর কি। তা থিয়েটার তো সেটা সবচেয়ে বেশি, প্রতিদিন নতুন করে আবিষ্কার করা, নতুন করে চেনা, যদি তোমার মনটা সজীব থাকে, রিসেপটিভ থাকে, রেসপন্সিভ থাকে, তাহলে তখন মানে থিয়েটার একটা জায়গায় যেখানে অনেক বন্ধু পেতে পারবো আর কি। তো সেটা অন্য সিনেমায় করলে তারপরে তার সঙ্গে দেখাই হলো না, একবারে প্রিমিয়ারে দেখা হলো। তা এখানে রোজই পরস্পরের সঙ্গে বাক্য বিনিময়ে, দৃষ্টি বিনিময়ে, ঝগড়া বিনিময়ে
এই সমস্ত হতে থাকে আর কি। সেই জায়গা থেকে আমি একটা সময় ঘুরেছি, মানে MA পাস করার পরে কি করব বুঝতে পারছি না। এর আগে পর্যন্ত ছাত্র রাজনীতি করতাম, কলকাতা জেলা ছাত্র ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলাম, কিন্তু তারপরে হঠাৎ আমার মনে হলো রাজনীতি আমার ভাল লাগে না। মানে ওখানে রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প, সম্ভাব্যতার শিল্প, আর তখন থিয়েটারকে মনে হলো অসম্ভবের খোঁজ। সে একটা লোক যাকে যার সঙ্গে পরিচয় নেই তাকে আমি বাবা বলে তৈরি করে নেবো তার সাহায্যে। এক মিনিট স্যার, আপনাকে ইন্টারাপ্ট করছি। এই যে আপনি বললেন যে এইটা সম্ভব, যাকে আমি চিনি না, এবার ওভার দ্য ইয়ার্স আপনি যেহেতু বললেন আপনি শিক্ষকতা করেছেন, সেটা শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে নয়, এডুকেশনাল শিক্ষকতা নয়, থিয়েটারের শিক্ষকতা। এই যে রেপার্টারি থিয়েটারের যে কনসেপ্ট, একটা নতুন ছেলে আসবে, নান্দিকার যে ওয়ার্কশপ পদ্ধতি 1988-তে মনে হয় শুরু হয়, 88 না 89 মনে হয় প্রথম ব্যাচ, যেটা দেবুদাদের যে ব্যাচ, 84। আচ্ছা, এই যে ব্যাচ শুরু হয় এবং এই ব্যাচ থেকে অভিনেতা তৈরি করে, এটা তো লং প্রসেস। সব ব্যাচে ধরুন 40-50 জন আছে, তার থেকে 10 জন হয়তো থাকছে, তো এটা একটা অনেক সময়ব্যাপী প্রসেস। তার তুলনায় ধরুন তথাকথিতভাবে যে কমার্শিয়াল থিয়েটার বলে যেটাকে আমরা জানি, যে বাইরে থেকে একজন নামকরা অভিনেতা, সেটার বদলে যে এই প্র্যাকটিসটা নান্দিকার করেছে এবং তার ফলে যে অনেক ভালো অভিনেতা তৈরি হওয়ার সুযোগ পেয়েছে। এবং আমি বলছি আমাদের ব্যাচেও এখন যারা ধরুন আছে, এই ওয়ার্কশপটা না হলে আমাদের মতো, কারণ অনেক মাধ্যমে বলে যে যাও তুমি থিয়েটার করো, এবার একটা নতুন ছেলে এখন যে অভিনয় করতে চায়, সে কিন্তু যে কোনো দলে গেলেই তাকে সেই সুযোগটা দেওয়া হবে না যে সে একটা 4 বছর 5 বছর এক্সপিরিয়েন্সের পর মঞ্চে উঠতে পারে। তো এই বিষয়ে আপনি যদি কিছু বলেন, যেহেতু এবছরের আমাদের থিমটা রেপার্টারি, যে এই রেপার্টারি করার জন্য কীরকম মনোভাব দরকার এবং স্টুডেন্টেরও তার দলের প্রতি কী মনোভাব হলে একটা উভয় মানে দ্বিপাক্ষিক একটা না বলা কথা হয় আর কি। ওইটা একজন থিয়েটারের খুব প্রথিতযশা অ্যাক্টর, তার একটা সুন্দর কথা আছে, সেটা হচ্ছে অ্যান অ্যাক্টর হ্যাজ টু বি এ গুড পারসন। এবং সত্যি কথা বলতে গেলে তুমি যদি রিয়েলি ভালো লোক না হও, তাহলে তুমি ভেতরে এবং বাইরে দুই জায়গাতেই ভালো অ্যাক্টর হতে পারবে না। বাইরের ট্রিক কায়দাটা এসবগুলো হতে পারে, নাম হতে পারে, সেগুলো তো অনেক ফ্যাক্টর থাকে, কিন্তু রিয়েলি ভেতর থেকে তুমি একটা ভালো অ্যাক্টর হয়ে ওঠা, সেটার জন্য খুব ভালো লোক হতে হয়। তার কারণ তুমি যাদের সঙ্গে অভিনয় করছো তাদেরকে অহরহ চিনতে হচ্ছে, সেটা তো অনুভব না থাকলে, সহানুভূতি না থাকলে তো সত্যি তার ভেতরটা, তার বাইরের খোলসেই আমরা অনেক সময় আটকে যাই। একজন হয়তো কথা বলার ধরনটাই এটা কীরকম, কিরে কেমন আছিস, কেন ভালোই তো আছি, এরকম বললো, তখন তোমার সেইটা যে এই লোকটার ধরনটা এইরকম, ও কারণ আমাকে অপমান করার জন্য করেনি, এই বেনিফিট অফ দ্য ডাউট দেওয়ার, যে সব রকম দুর্বলতা, অক্ষমতা এবং কখনো কখনো বর্বরতাকেও বেনিফিট অফ দ্য ডাউট দেওয়ার ক্ষমতা থাকা চাই। এটা খুব সুন্দর একটা অ্যাক্টরের আর কি। এবং তার ফলে, এবং এটা কোথাও আমার মনে হয়, আবার ইন্টারাপ্ট করে বলছি, থিয়েটারে এই শিক্ষাটা কিন্তু একদম গ্রাসরুট থেকে হয়, যে যেহেতু পুরোটাকে নিয়ে আমায় করতে হবে, আমি একমাত্র নই আর কি। এবং তুমি যদি জেনুইনলি ওইটা ব্যাপারটা বিশ্বাস না করো যে আমি একা নই, এবং সেই জন্য কাউকে ওই হ্যামলেটেই তো আছে বোধ হয়, হোয়াট হি ইজ টু কেউ, বা এবং ওই আছে না যে অভিনয় তার দল এসেছে যখন হ্যামলেটকে পাগল ভেবে তাকে মানে ভোলাবার জন্য, তা সেই সময় যে যা নয় সেইটা ধরতে পারা আমার, এটার জন্য তো অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু বি লাইক এ মাদার, মানে যে সব ছেলের ভেতরটা দেখতে পায়। ইউ হ্যাভ টু বি লাইক এ গড, যে সকলের, এরা যাই হোক এরা আমার সন্তান। তো এই সহমর্মিতা, এই ঔদার্য এবং এই মানে সমস্ত গুণগুলো, মানে পাশের কো অ্যাক্টর
মুখটাতে আজকে কি একটা নতুন রং লেগেছে, আজকে কীরকম একটু ম্লান লাগছে, যদিও ভালো করে সেজেটে যে এসেছে, এইটা দেখতে পারা। এবং তখন মানে আমি নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি, হঠাৎ একজন আমার কয়েকটা বললাম কী হয়েছে তোমার, কারণ আমার মনে হলো যে তার কিছু হয়েছে, কিছু নয় তো, ও বলবে না তুমি, তখন আর কি সে বললো যে তার কী হয়েছে, খুব গোলমেলে ছিল সে। এইটা মানে এটা যে কী আনন্দ দিতে পারে একটা অ্যাক্টরকে, যে আমি অন্যের মন পড়তে পারি, আমি অন্যের চাওয়াটাকে বুঝতে পারি, এবং আমি অন্যের মন পড়ে তার মনের সঙ্গে যুক্ত হতে পারি। একটা রিয়েলি আত্মীয়তা তৈরি হওয়ার জায়গা থিয়েটারে। এই সুযোগটা একটা মানুষকে ভালো মানুষ তৈরি করে দেয়। তখন মানে এক কথা বলতে গেলে ভালো মানুষ না হলে ভালো থিয়েটার করতে পারে অভিনেতা হওয়া যাবে না, ভালো অভিনেতা হতে হলে ভালো মানুষ হতে হবে। আর লাস্ট একটা প্রশ্ন করব, আপনি, আমার মনে আছে আমি যখন নান্দিকারের প্রথম 2012 সালে ওয়ার্কশপে আসি, তখন স্যার যে ট্রাস্ট গেমের কথা বললো সেটা করিয়েছিলেন, যে দুজন মুখোমুখি দাঁড়াবে এবং একজন আরেকজনের হয়ে মনের ভেতরের কথাটা বলবে। 1 মিনিট, একটু 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 আস্তে, একটু আস্তে, একজন আরেকজনের মনের কথা বলবে কোনো শব্দ উচ্চারণ না করে। এবং তাতে যেটা হয়েছিল, প্রথম ওয়ার্কশপ পেলে তো বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা আসে, অনেক কিছু ভেতরে নিয়ে আসে, অনেক কিছু এক্সপ্রেস করার জন্য আসে। তো স্যার যেটা বললেন যে প্রথমেই হয়তো বোঝা যাচ্ছিল না প্রথম দিন ওয়ার্কশপে, কিন্তু কেউ কাঁদছে, কেউ চিৎকার করার চেষ্টা করতে পারছে না, তো একটা কিছু এক্সচেঞ্জ হচ্ছিল না কথা না বলেই, এবং কমপ্লিটলি আননোন লোক। এটা কিন্তু সত্যি একটা ম্যাজিক। তো আপনাকে আরেকটা লাস্ট প্রশ্ন যেটা করব সেটা হচ্ছে যে অভিনেতা হওয়ার এখন অনেক ইয়াংস্টার যারা আছে, নতুন যারা অভিনয় করতে চায়, তারা নানা রকম ভাবে চেষ্টা করে কীভাবে অভিনয় করা যায়, কীভাবে শেখা যায়। এবার আমি এখনও জানি না যে এক্স্যাক্টলি কীভাবে অভিনয় শেখা যায় বা করা যায়। আমার মনে হয় প্রতিদিন একটা মানুষের উন্নতি হতে হতে। তো আপনি জানুয়ারি মাসে আপনার 90 বছর বয়স হবে, তা আপনি এবছর ফেস্টিভ্যালও যে মাধবী করছেন, তো এবং আপনি যখন বসেন, এটা আমি সবসময়তেই বলেছি, আমি স্যারকে সারা জীবন দেখেছি, স্যার একদম স্ট্রেট হয়ে বসে আছেন। তো এটা আপনি জাস্ট বলুন আমার জন্য এবং বাকি সমস্ত নতুন অভিনেতা যারা হতে চায় তাদের জন্য, এবং যারা শুনছেন তাদের জন্য, যে একজন অভিনেতার বেসিক কি প্র্যাকটিস হওয়া উচিত মানসিকভাবে এবং শারীরিকভাবে, যাতে তার মন এবং শরীরটা দুটোই সতেজ থাকে। মানে কোনো বাইরে থেকে, এখন ধরুন প্রচুর ধরনের জিনিস আছে, সেগুলোকে ছাড়া। ওই যেটা আগে বলছিলাম সেটাই, যে ইউ হ্যাভ টু অলওয়েজ ট্রাই টু বি এ গুড পারসন অ্যান্ড অলওয়েজ ইমপ্রুভ অন ইউর সেলফ। সবসময় আমি যা করেছি তার থেকে আরও ভালো করব। এখন মুশকিল হচ্ছে যে সমাজটা এই প্রচেষ্টার বিরোধী। সমাজে আমাদের পরিবারগুলোতে, বা আমার চোখের সামনে আমি দেখেছি, আমার দোতলা থেকে আমি দেখছি যে ওই বাবুয়ার একটা ক্লাসমেট, তখন বাচ্চা ওরা, ক্লাসমেট ওইখানটা এসে বাস আসতো, ও পাড়ার কয়েকটা বাচ্চা আর বাবুয়া বাসে উঠতো। তা একটা পাড়ার ওর সহপাঠী একটি ছেলে বাবুয়ার, সে তার মাকে বলছে, মা এই যে বাবুয়া না অমুক হয়েছে। মা একটা ঠাস করছে, ওর বাংলা, তাতে তোর কী হয়েছে? আমার কি মানে বোঝো, ছেলেকে তো শিক্ষা দিল যে অন্যের কোনো ভালো হওয়ার সামনে তোমার কিচ্ছু করার নেই, তোমার তাতে চিন্তা করা আছে যে তুমি কেন অন্য কেন আমার থেকে ভালো হবে ইত্যাদি। এই যে স্বার্থপরতার শিক্ষা একেবারে বাড়ি থেকে স্কুলে, এই যে ফার্স্ট সেকেন্ড সিস্টেম, সমস্তটার মধ্যে সমাজের মধ্যে একটা কম্পিটিটিভনেসের বিষ আছে, যেটাকে সকলে বলে হ্যাঁ লড়ে নাও, সেটাকে নানান মোড়ক দিয়ে আর কি ভালো প্রমাণ করার চেষ্টা করে। আমার মধ্যে যদি রিয়েলি নিজেকে ইমপ্রুভ করার তাগিদ তৈরি না হয়, তাহলে তোমাকে কি করে হ্যাঁটা করবো সেই তাগিদে কত ভালো আমি হতে পারি বলো। সেইটা একটা মানে ওটা বিষ আমার মনে হয়। এই জন্য এই অলওয়েজ ট্রাইং টু বি এ বেটার ম্যান, অ্যান্ড সেইটা হওয়ার সঙ্গে সঙ্গে অভিনয়টা করা, তখন আপনার থেকেই ভালো হবে।
এই মুহূর্তে আমার সাথে আছে শুভদীপ রয়। শুভদীপদার একটা পরিচয় আছে, শুভদীপদা বললে একটু লজ্জা পায়, কিন্তু এটা আমরা অত্যন্ত গর্বিত যে শুভদীপদা আইআইটি আইআইএম। তো আমরা খুবই শুভদীপদাকে ব্যবহার করি যখন আমরা পাই। আমরা যে স্পেসটায় দাঁড়িয়ে আছি এটা বানানোর পেছনে শুভদীপদার একটা খুব বড় ভূমিকা আছে। এবং একটু আগে কিছু ভিজুয়ালস তুমি তুললে যে আমাদের এই যে ফেস্টিভ্যাল আসছে, ফেস্টিভ্যালের পুরো টিকিটিংয়ের কাজটা কিন্তু শুভদীপদা দেখছে। এবং অনলাইন টিকিটিং আমাদের বিগত প্রায় 25টি পাঞ্চজন্য শো হাউসফুল, দর্শকেরা কোনো কমপ্লেন করেননি। একদম 15 মিনিট আগে এসে হাতে টিকিটটি পান, ভেতরে গিয়ে বসে যান, এমন হয়ে গেছে যে তারা নিজেরাই বসে যেতে পারেন, আমাদের আশার দাদারা হেল্প করে। তো এই পুরো প্রসেসটা কিন্তু আমাদের শুভদীপদা এবছরের যে থিম রেপার্টরি, দলের ছেলেরাই তোমাকে হেল্প করছে। তো তুমি নান্দিকারের ওয়ার্কশপ, তোমার এই দলের অভিজ্ঞতা এবং এই রেপার্টরি এবং ফেস্টিভ্যাল, এটা নিয়ে যদি একটু কিছু বলো। হ্যাঁ, তো আমরা 2013 থেকে অনলাইন টিকিটিংয়ের ব্যবস্থা চালু করেছিলাম। তখন হয়তো দেখা যেত 5% অফ টোটাল যা টিকিট বিক্রি হচ্ছে সেটা অনলাইন হচ্ছে। আজকে গিয়ে সেটা 90% প্লাস হয়ে গেছে। কাউন্টার খোলা থাকুক বা না থাকুক, লোকে কিন্তু অনলাইনটাই বেশি প্রেফার করছে। তো সেক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করি, অনলাইন যেহেতু সবাই তো একটু স্মার্ট প্রসেসের কথা এক্সপেক্ট করে, সেজন্য আমরা একটা বেশ বড় দল সাঙ্গুপাঙ্গ মিলে প্রায় 15-20 জন মিলে পুরো প্রসেসটাতে ইনভলভ থাকি। আমাদের টার্গেট থাকে যখন কেউ অনলাইন টিকিট কাটার পরে টিকিট কাউন্টারে আসার পরে আমরা তার নামটা তাকে বলতে বলি যে কী নামে বুকিং করা হয়েছে। তো আমাদের ইন্টারনাল টার্গেট হচ্ছে তিনি নামটা বলার 3 সেকেন্ডের মধ্যে, 3 সেকেন্ডস, তিনি নামটা বলার 3 সেকেন্ডের মধ্যে যেন তারই ওই টিকিটগুলো যেগুলো উনি কেটেছেন, হয়তো কেটেছেন 1 মাস আগে, হয়তো কেটেছেন S11-12, একাডেমিতে 723টা সিট রয়েছে, তার মধ্যে S11-12 3 সেকেন্ডের মধ্যে যাতে তার হাতে পৌঁছে যায়। এবার এই পুরো কাজটা করার জন্য একটা যে প্রিপারেশন, এটা ধরুন আমাদের গত 23 নভেম্বর কাউন্টার খুলে এই অনলাইন বিক্রি শুরু হয়েছে। এই টিকিট লেখার কাজটা যাতে আমরা ওই কম সময়ের মধ্যে সবাইকে টিকিটটা দিতে পারি, সেটার জন্য বলা যেতে পারে একটা প্রায় 15-20 জনের বড় একটা দল, তারা ক্রমাগত লিখছে, চেকিং করছে, সাজাচ্ছে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে সব কিছু দেখছে, আবার রিচেক করছে, যাতে পুরো ব্যাপারটা ওই দিন এমন হয় যাতে ওখানে আসার সঙ্গে সঙ্গে কাউকে ওয়েট না করতে হয়। 15-20 সেকেন্ডের মধ্যে কেউ যেন কাউন্টারে আসার পর টিকিটটা নিয়ে ভেতরে চলে যেতে পারেন। এবং এরকম আমি ইন্টারাপ্ট করেই বলছি, এরকমও হয়েছে যে ধরো শুভদীপদাকে যে হেল্প করছে সে হয়তো ধুতি পরে আছে নিচে, কারণ তাকে ফার্স্ট সিনে ঢুকতে হবে। শুভদীপদা যখন নাচি নাটকে অভিনয় করতো তখন শুভদীপদাও হয়েছে ফার্স্ট সিনে ধুতি পরে আছে, জাস্ট টিকিটটা লিখবে, উপরে জামাটা খুলবে, ভেতরে ঢুকে যাবে। তো এইটা একটা খুব অর্গ্যানিক একটা প্রসেস। এবং এই যে টিম ওয়ার্ক, সত্যি কিন্তু যে শুধুমাত্র স্টেজটা ধরো আমরা দেখতে পাই, কিন্তু ব্যাক অফ দ্য স্টেজে এই স্ট্রং টিমটা না থাকলে কিন্তু কখনোই একটা হাউসফুল শোয়ের সামনে এবং পেছনে এত শৃঙ্খলাবদ্ধভাবে পুরোটা করা সম্ভব হতো না। হ্যাঁ, এটা সবাই মিলে একসাথে করছে, কিছু প্রসেস রয়েছে, কিছু ডেডিকেশন রয়েছে, এরকম ছেলে মেয়ে যারা অক্লান্ত কাজ করে যাচ্ছে, যাদের সেরকম কিছু নেই আর কি যে আমি অভিনয় করি বলে আমি ওখানে একটা আমার কস্টিউম পরে সবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে করে বলতে পারবো না যদি কেউ অনলাইনে টিকিট বুকিং করে থাকেন কাইন্ডলি কাউন্টারের দিকে গিয়ে সে টিকিটটা কালেক্ট করে নেবেন। এইটা বলার মধ্যে কারোর মধ্যে কোনো লজ্জা নেই, কোনো লজ্জা নেই। হ্যাঁ, আই থিঙ্ক সেইটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। এইটা যদি না থাকে তাহলে কিন্তু সিস্টেমটা যে কোনো দিন মানে আর পাওয়া যাবে না এই কাজটা করার জন্য। একদমই তাই। আর সেই কারণেই যারা অভিনয় করছে, যারা টিকিট করছে, যারা লাইট করছে, যারা সাউন্ড করছে, সেটা পুরোটাই এক্সচেঞ্জ হচ্ছে। সেই কারণে আমার মনে হয় অনেক বেশি ব্রিজটা খুব মসৃণ। হ্যাঁ, আমরা হয়তো প্রফেশনাল লোক, ডেফিনেটলি অনেক ভালো লোক আছেন যারা এই সমস্ত কাজ করতে পারেন, কিন্তু এতটা মসৃণভাবে হয়তো পুরোটা হতো না। বা হয়তো এই যে আন্ডারস্ট্যান্ডিং, তুমি জানো কথা না বললেও ওই কাজটা করে দেবে, এইটা একটা অদ্ভুত বিষয় আর কি। হ্যাঁ, আসলে কি হচ্ছে, ওরাই টিকিটের কাজ করছে, আবার ওরাই গিয়ে অ্যাক্টিং করছে, তো ওরা ডেফিনেটলি চাইবে যে যারা রয়েছে হ্যাঁ সবটা ভালো হোক। আমি যখন নান্দিকারে ওয়ার্কশপে ঢুকি তখন আমাকে প্রথম যিনি আশ্বাস দিয়েছিলেন যে না, তোমার মতন একজন অসম্ভব খারাপ অভিনেতাকে দিয়ে অভিনয় করানো যেতে পারে, বা তুমি যখন কিচ্ছু জানো না, অভিনয়ের অ ক খ জানো না, তার পক্ষেও অ ক খ শেখা সম্ভব একটা বয়সের পরেও। বিকজ আই স্টার্টেড ভেরি লেট। আমি 24 বছর বয়সে নান্দিকার ওয়ার্কশপ করতে আসি। পার্থতা থ্যাংক ইউ। এবং তারপর পার্থদা একটি নাটক আমাদেরকে লিখে দেন পাঞ্চজন্য বলে, যেই পাঞ্চজন্য এখন সেকেন্ড ফেজে যে পাঞ্চজন্য হচ্ছে, সাথীদি চলে যাওয়ার পর সোহিনী যখন গান্ধারীর পাঠ করছে, লাস্ট 25টি শো ইনক্লুডিং দ্য ফেস্টিভ্যাল, 2টো শো হাউসফুল। তো সেই হাউসফুল নাটক যিনি লিখেছেন এবং আমায় যিনি ট্রেন করেছেন পার্থদাকে প্রথমেই বলবো, পার্থদা এই বছরের তো ফেস্টিভ্যাল আমাদের এক্সিবিশনের বিষয় হলো রেপার্টরি,
এবং তুমিও অদ্ভুতভাবে 1988-তে আমার মনে হয় না 86-তে রেপার্টরির মাধ্যমে এসেছো, আমি 2012 রেপার্টরির মাধ্যমে এসেছি এবং ওরা 2010 রেপার্টরির মাধ্যমে এসেছে। এই যে বিভিন্ন সময়ে আসা লোকেরা এখনও আছে এবং অদ্ভুতভাবে 2010 নাটক মাধবী এবং 2023 নাটক নবান্ন একই সাথে ফেস্টিভ্যালে পারফর্মড হচ্ছে। তো এই বিষয়ে তুমি যদি বলো যে রেপার্টরি কতটা গুরুত্বপূর্ণ এবং তুমি কিভাবে পুরো এই রেপার্টরি থিয়েটার বা নান্দিকার জার্নিকে দেখছো এবং ফেস্টিভ্যাল। এই একটা অসাধারণ সুন্দর প্রশ্ন, কিন্তু তার আগে সপ্তর্ষি শুরু করেছে যে আমি বলেছিলাম যে খুব খারাপ অভিনেতা। আমি কেন বলেছিলাম, আদৌ বলেছিলাম কিনা আমার এখন মনে পড়ছে না, তবে এইটা বলাটা কিন্তু একজন আমি বলতে গেলে থিয়েটারের শিক্ষকও তো বটে, অভিনেতার সাথে সাথে অনেক কিছুর সাথে সাথে থিয়েটারের শিক্ষকও বটে, কিন্তু একজন শিক্ষকের দায়িত্ব হচ্ছে যে একজন যে নতুন আসছে, যে অনেক স্বপ্ন নিয়ে আসছে। আমরা তো থিয়েটারটা অভিনয় শিল্পে আসি প্রচুর স্বপ্ন নিয়ে, এই স্বপ্ন যারা নিয়ে আসছে তাদের কিন্তু স্বপ্ন ফেরি করার দায়িত্ব কিন্তু আমাদেরই থাকে। তো শুরুতেই যদি আমি বলি যে তুমি খুব খারাপ, তোমার দ্বারা হবে না, এটা কিন্তু আমার মনে হয় একজন শিক্ষক হিসেবে সেটা খুব গর্হিত অপরাধ। যদি আমি সেরকম করে থাকি সেটার জন্য আমি সবাইকার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর তারপরে যেটা বলতে চাইছে যে এটা একটা অহংকার। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি নান্দিকার, আমি শুধু অন্য কাউকে ছোট করে বলছি না, কিন্তু এই যে কাজ করতে পারা, এই যে 84 সাল থেকে আজকে এই 2024 পর্যন্ত, 1984 থেকে 2024 পর্যন্ত এই একটা থিয়েটার ফেস্টিভ্যালকে রমরম করে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ তোমরা সেই দিনগুলো দেখোনি যে যখন আগের দিন সকাল 9টা থেকে টিকিটের জন্য লাইন পড়তো, পরের দিন সকাল 9টার সময় কাউন্টার খুলবে, সারা রাত ধরে সে কি একটা উন্মাদনা। আমাদের যারা সিনিয়ররা ওই লাইনের মধ্যে রয়েছে তারা ওকে চা খাওয়াচ্ছে, সে তাকে একটা করে নেশার জিনিস ধরিয়ে দিচ্ছে, সে ম্যাগি এনে দিয়ে দিচ্ছে, কেউ একটু কফি করে দিচ্ছে, কেউ একটু স্যুপ করে দিচ্ছে, আর প্রচণ্ড ঠান্ডা, মানে ভাবা যায় না। আর সবথেকে বড় কথা, তখন মাত্র 4টে করে টিকিট দেওয়া হতো, আর এরকম অনলাইন ব্যবস্থা ছিল না, শুধু আনন্দবাজারের খবরের কাগজের বিজ্ঞাপনের ওপরেই সব কিছু কিন্তু দাঁড়িয়েছিল। আর সেই জায়গা থেকে ওই 4টের যে টিকিট দেবে সেই টিকিট নিয়ে কিন্তু মুহূর্তের মধ্যে সবকটা শো হাউসফুল হয়ে যেত। ফলে টিকিট নিয়ে একটা রীতিমতন কাড়াকাড়ি চলতো। দেখা যেত যে ও 3টে টিকিট নিত, ওর একটা টিকিটের জন্য 10 জন লোক ঝাঁপিয়ে পড়লো, ওর কাছ থেকে যদি একটা নেওয়া যায়, কারণ আমার দরকার 5টা কি 6টা, এবার কী করি সেগুলো ব্যবস্থা করি, মানে বলে বোঝানো যাবে না। কিন্তু আজকে আমাদের নান্দিকার সেই জায়গায় দাঁড়িয়ে এই যে রেপার্টারি, আমাদের রেপার্টারিতে যে এতগুলো, আমি গর্ব এবং অহংকারের সঙ্গে বলছি, সারা ভারতবর্ষ খুঁজলে কোনো জায়গায় দেখা যাবে না এই এত বড় একটা ফেস্টিভ্যাল চালিয়ে নিয়ে যাওয়ার মতন একই দলের মধ্যে এতগুলো নাটকও রয়েছে, যেগুলো কিন্তু সবকটাই প্রায় হাউসফুল হয়ে গেছে। এবং আমার ডেফিনেট ধারণা আজকে 20 তারিখে ফেস্টিভ্যাল শুরু, আজকে হচ্ছে 12 তারিখ, সুতরাং এর মধ্যে সবকটাই হাউসফুল হয়ে যাবে, কারণ আর বেশি টিকিট পড়ে নেই। তো এই জায়গা থেকে আমার আগামী প্রজন্ম, আমারও তো অনেক দিন হলো, এরা সবাই আমার সাথেই কাজ করেছে, কেউই ছাত্র বলবো না, কারণ এদের কাছে থেকেও তো আমি প্রচুর জিনিস শিখেছি। না শিখলে তো, এরা সাহস না দিলে আমরা কিন্তু করতে পারতাম না। আমরা কিন্তু এইভাবে এই যে পাঞ্চজন্য বা নাচনির মতন নাটক লিখতে গেলে যে স্ট্রেংথের দরকার পড়ে, সেই স্ট্রেংথটা তো কোথা থেকে যোগাচ্ছে, কারা যোগাচ্ছে? এইটা তো এই নান্দিকারের মাটি থেকেই তো পাওয়া, এই ছেলেমেয়েগুলোই আমাদের দিয়েছে। এবং তার উপরে অবশ্যই আমাদের স্যার সাথীদি ছিলেন, সবাই মিলেই আমরা সব কাজ তৈরি করেছি। এই জন্য আজকে ওই 84 সাল কেন, আমাদের জবে থেকে নান্দিকার প্রতিষ্ঠা হয়েছে এবং আজ পর্যন্ত নান্দিকার আছে, নান্দিকার থাকবে। থ্যাংক ইউ পার্থদা, থ্যাংক ইউ। এবার আমি শুধু দুজনের কথা বলবো। অর্ঘ্য আমাদের নতুন যে প্রযোজনা নবান্ন, সেটা সৈনির সাথে ডিরেকশন দিয়েছে। তো অর্ঘ্য, ছোটো করে একটু বল যে তোর এই ফেস্টিভ্যাল সম্পর্কে তুই দর্শকদের কি বলতে চাস, এবং এই রেপার্টরি থিয়েটারে তোর জার্নিতে তুই কী কী শিখেছিস এবং নতুন অভিনেতারা কিভাবে আরও থিয়েটারে আসতে পারে। তারপর আমরা সবাই মিলে একবার বলে দেবো সবাইকে একসূত্র করে যে কবে কোন শোটা আছে। এবং অনিন্দিতার সাথে আলাপ করে দিই, অনিন্দিতা আমার সাথে মানুষ নাটকে অভিনয় করে এবং আমরা দুজনে মিলে প্রফুল্লরার একটি গল্প থেকে আমরা নাটকটি লিখেছি। তো এই যে একটু আগে পার্থতা যেটা বলছিল যে
পার্থদা কিন্তু যখন নান্দিকারে এসেছো তুমি পার্থদা, তখন দীর্ঘদিন তুমি অন্য অনেক কাজ করেছো স্টেজে ওঠার আগে। তো এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। একটু আগে স্যারের সাথে যে কথাটা হচ্ছিল যে আমরা কিন্তু সবাই অন্যান্য অনেক কাজও করতে করতে তারপরে এই অভিনয়ের সুযোগটা পেয়েছি। কারণ শুধুমাত্র তো এটা এমন একটা ফর্ম যে অভিনয়টাই সবাই লোকে দেখতে পায়, অন্য বিষয়গুলো ততটা দেখা যায় না, কিন্তু অন্য বিষয়গুলো থিয়েটারে অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তো একটু আমরা সবাই মিলে একত্রিত হই, দিয়ে কবে কোন শোটা আছে বলে দিই। নান্দিকার জাতীয় নাট্য মেলায় ডিসেম্বর 20 তারিখে শুরু হচ্ছে সন্ধ্যে 6টায় উদ্বোধন এবং সন্ধ্যে 6:30টায় অঞ্জন দত্ত অভিনীত প্রথম নাটক আরও একটি লেয়ার। 21 তারিখ দুপুর 2:30টায় নান্দিকার প্রযোজিত নাটক মানুষ। 21 তারিখ সন্ধ্যে 6:30টায় নান্দিকার প্রযোজিত মাধব। 22 তারিখ দুপুর 3টে 1 থেকে 12। 22 তারিখ সন্ধ্যেবেলা 6:30টায় আছে পাঞ্চজন্য। 23 তারিখ 6:30টায় আছে আনসুইন আর আমাদের নান্দিকারের যত্নে নেব। 24 তারিখ মঙ্গলবার 6:30টায় নান্দিকার প্রযোজনা রানী কাদম্বিনী। 25 তারিখ সকাল 10টার সময় বাচ্চাদের নাটক। 25 তারিখ দুপুর 2:30 থেকে নবান্ন। 25 তারিখ সকালবেলা 10টার সময় বাচ্চাদের 3টি নাটক। 25 তারিখ দুপুর 2:30টার সময় নান্দিকারের প্রযোজনা নতুন নাটক নবান্ন। আর 25 তারিখ সন্ধ্যে 6:30টায় নমস্কার। 20th ডিসেম্বর থেকে 25th ডিসেম্বর, 20 থেকে 25 ডিসেম্বর নান্দিকারের জাতীয় নাট্যমেলা, নান্দিকার্স ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল। তো প্রথম দিন হচ্ছে অঞ্জনদার নাটক আরও একটা লেয়ার। তারপর আমাদের রোজ নান্দিকারের নিজেদের নাটক। আসলে এই বছর নান্দিকারের রেপার্টরিকে আমরা ফোকাস করতে চেয়েছি। নান্দিকারের রেপার্টরিতে যে এতগুলো নাটক আছে যেগুলো একসঙ্গে অভিনীত হয়, এটা আমরা প্রথমে বুঝতে পারিনি। আসলে রোজ কোনো না কোনো কাজের মধ্যে থাকি। তো সব নাটক সাজানোর পর আমাকে একজন আমার দিল্লিতে থাকা বন্ধু সে বলল যে আরে একটা রেপার্টরিতে এতগুলো নাটক একসঙ্গে অভিনীত হয়, এটা তো আর কোথাও শুনিনি যে ভারতবর্ষে অন্য কোনো দলে এটা আছে। তো সেটা শুনে আমার বেশ মজা লাগলো, খানিকটা প্রাইডও হলো বটে। তো এই বছর সেই জন্য নান্দিকার রেপার্টরি সেটাকে ফোকাস। এবং এই বছরের আমাদের নতুন নাটক আপনারা ইতিমধ্যেই অনেকে দেখেছেন, সেটি হচ্ছে নবান্ন, বিজন ভট্টাচার্যের নবান্ন, যেটিও যখন প্রথম শুরু হয়েছিল তখনও কিন্তু শম্ভু জেঠু, তৃপ্তি জেঠি এরা সবাই একদম নতুন আনকোরা অভিনেতা ছিলেন। আর নান্দিকারে সবসময় প্রয়াস থাকে যে নতুনদের সুযোগ দেওয়া। আসলে কি হয়, অনেক সময় কাউন্টারে এসে অনেকে না টিকিট কাটার সময় জিজ্ঞেস করেন যে এ আছে নাটকে, ও আছে। আমার বলার কথা যে আজকে যারা ধরুন বড় স্টার হয়েছে তারাও কিন্তু একসময় বাচ্চা ছেলে মেয়েই ছিলেন। তা আপনারা তাদেরকে যেরকম আদর করে লালন পালন করে আজকে এত বড় দরজা দিয়েছেন, সেরকমই আমার বলার কথা যে একদম নতুন ছেলে মেয়েদেরও সুযোগ দিন। যারা ভালো করবে তারা ভালো করবে, আর যারা ভালো করবে না তাদেরকে বকবেন, বলবেন যে খুব খারাপ হচ্ছে, কিন্তু ভালো মন্দ সমস্ত রকম করার সুযোগ দেন। তো দেখা হচ্ছে নান্দিকারের 41তম জাতীয় নাট্যমেলা। এই সময় তো আমি অপেক্ষা করে থাকি, বিভিন্ন ধরনের শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে যাব, সকলের সঙ্গে দেখা হবে। তো নিশ্চয়ই সকলের সঙ্গে দেখা হবে। আমাদের নান্দিকারের অনলাইন টিকিট পাওয়া যায় nandikar.net-এ। আর 15 তারিখ থেকে কাউন্টারও খুলছে। যারা এখনও টিকিট সংগ্রহ করতে পারেনি তারা গিয়ে কাউন্টার থেকেও টিকিট কাটতে পারেন। একটু আগে যেটা বললাম, আমরা এখন আছি আমাদের এই স্পেসে নাটাকায়। আমাদের অনেকগুলো নাটক এবছর থিয়েটারে হচ্ছে ফেস্টিভ্যালে। 20 থেকে 25 একাডেমি অফ ফাইন আর্টসে। 20 তারিখ আপনারা বা 25 তারিখ আপনারা কী কী নাটক আছে যদি জানতে চান, আমাদের যে নান্দিকারের ফেসবুক পেজ নান্দিকার, সেখানে গিয়ে ক্লিক যদি করেন আপনার কাছে নোটিফিকেশান আসবে। এখনও কিছু নাটকের টিকিট আছে। মানুষ বলে একটি নাটক করছি, যেটি আমি এবং অনিন্দিতা লিখেছি। আসলে পুরো এই যে ফেস্টিভ্যালের বিষয়টা একটু আগে স্যারের সাথে কথা হলো, শুভদীপদার সাথে কথা হলো, একটু বাদে হয়তো সৈনির সাথে কথা হবে। আমার এই বিষয়ে একটাই কথা বলার যে এবছরের যে থিম রেপার্টরি, তো সেই রেপার্টরি কনসেপ্টটা না থাকলে কিন্তু আমার মতো যারা একদম অন্য জগৎ থেকে এসেছে, আমাদের পরিবারে কেউ অভিনয় করেনি কখনো, কিন্তু আমার একটা ছোটোবেলায় অভিনয়ের স্বপ্ন ছিল, যেরকম হয়তো অনেকেরই আছে, কিন্তু তারা বুঝতে পারে না তারা কোথায় যাবে। এবং অনেক প্রফেশনাল জায়গা আছে যেটা প্রচণ্ড এক্সপেন্সিভ শেখা,
এবং সেখানে গিয়ে হয়তো একটা সময়ের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আর কিভাবে অভিনয়কে কন্টিনিউ করা যায় সেই বিষয়ে কোনো গাইডেন্স পাওয়া যায় না, হয়তো কোথাও পাওয়া যায়, আমার সেরকম অভিজ্ঞতা হয়নি। তো সেই সময় আমি যখন নান্দিকারে আসি 2012 সালে, তো আমার এই ওয়ার্কশপটা করে মনে হয় যে এটা আমারই জায়গা। এবং আমার পর কিন্তু আমার ব্যাচে অনেকে আছে এবং আমার পর কিন্তু আরও অনেকে আছেন যারা এই ওয়ার্কশপের মাধ্যমে নান্দিকারে থেকে গেছেন এবং অভিনয় করার সুযোগ পেয়েছেন। এবং এটা কিন্তু আমার মনে হয় এই সময় দাঁড়িয়েও বিশাল বড় একটা সুযোগ। তো সেরকমভাবেই এই বছরের থিয়েটার ফেস্টিভ্যালে সেই 2010-এর তৈরি একটি নাটক মাধবী থেকে শুরু করে 2023-এর একটি নাটক নবান্ন, এই পুরো জার্নিটি হচ্ছে। এবং তাতে নান্দিকারে ছেলেমেয়েরা অভিনয় করছে, আমি অভিনয় করছি, এবং সবচেয়ে নবীন যে আমাদের অভিনেতা স্যার নিজেকে বলেন, তিনি অভিনয় করছেন। তো এটা খুব একটা ইন্টারেস্টিং বিষয়। আপনারা সকলে আসুন, আমরা আপনাদের জন্য অপেক্ষা করে আছি। আমরা প্রত্যেকটি নাটকের রিহার্সাল দিয়ে একদম টকবক করে ফুটছি যাতে ভালো পারফর্ম করতে পারি। আপনারা না আসলে কিন্তু আমাদের এই পারফরমেন্সটা ততটা ভালো হয়তো হবে না যতটা আমরা ভাবছি, কারণ দর্শক ছাড়া তো একা থিয়েটার করা যায় না। আমার মনে হয় অভিনয় কখনোই একা করা যায় না, কেউ না থাকলে কার জন্য অভিনয় করব, সেইটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো আমরা সবাই রেডি, আপনারা চলে আসুন, আপনাদের জন্য আমরা অপেক্ষা করছি। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।